আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন, ভালো থাকেন, সব সময় সুস্থ থাকেন সেই দোয়াই করি। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের কুরমা, মালাইকারিও বলতে পারেন। আজকে আমি আস্ত কিছু 1 কেজির মতন চিংড়ি মাছ নিয়েছি, সেটাকে আমি মালাইকারি করে কুরমা করে দেখাবো। মালাইকারি এই জন্য বলছি যে এখানে আমি লিকুইড দুধটা না দিয়ে আমি এখানে পাউডার দুধটা শুধু ইউজ করেছি। সো এটা খেতে অনেকটা মালাইকারির মতনই হয়। যাই হোক, এখানে আমি একটা প্যান দিয়ে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি, রেগুলার সয়াবিন তেল যেটা। তারপরে বেশ কিছু রসুন কুচি আমি দিয়েছি, এবং রসুন কুচিটা আমি আগে দিয়েছি কারণ এখানে আমি পেঁয়াজের পেস্ট দিব। আর আপনারা জানেন যে পেঁয়াজের পেস্ট করলে ওখান থেকে অনেক জুস থাকে, পেঁয়াজের রস থাকে। সো এই জন্য আগে আমি রসুনটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি 2টা মিডিয়াম পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে শুকিয়ে যাবে এই পেঁয়াজের রসটা। কারণ পেঁয়াজের এরকম রস উঠলে আপনারা জানেন যে এভাবে পেস্ট করলে যে পেঁয়াজের রসটা থাকে এটা থেকে একটা কাঁচা গন্ধ আসে। সো আপনারা যদি খুব ভালোভাবে পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেন তাহলে ওই রসটার যে একটা গন্ধ থাকে, পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়। আমরা যখন পেঁয়াজ কুচি করে রান্না করি তখন কিন্তু এই কাঁচা গন্ধটা থাকে না, কিন্তু আমরা যখনই পেস্টটাকে পেস্ট করি তখন ওটার থেকে খুবই গাঢ় ধরনের তীব্র একটা গন্ধ থাকে পেঁয়াজের, যেটা নাকি একটা কাঁচা কাঁচা গন্ধ চলে আসে তরকারিতে। সেজন্য আপনারা যখনই রান্না করবেন তেলেতে ওই পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানিটা একেবারেই শুকিয়ে গেছে, পেঁয়াজের যে পানিটা, যে রসটা ছিল, জুসটা, ওটা শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি, এটার মধ্যে শুধুই তেল। এখন আমি এখানে কেটে নিয়েছিলাম 3টা মিডিয়াম টমেটো, পাকা টমেটো, এটা আমি টিউব করে কেটে নিয়েছি। এটা আমি এখন এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি যে চিংড়ি মাছগুলো ধুয়ে আমি আগে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছগুলো এখন আমি এখানে দিয়ে দেব। আমার এখানে 1 কেজির মতো চিংড়ি মাছ আছে, এবং এগুলো প্যাকেটের চিংড়ি মাছ। এগুলা শুধু আমি খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলি ছাড়িয়ে নিয়ে আমি টমেটোর সাথে আর পেঁয়াজের সাথে এখন এটাকে আমি একটু লবণ দিয়ে, পরিমাণ মতো একটু লবণ দিব। আমি সবসময় আমি তরকারিতে প্রথম লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করি, যাতে পরে টেস্ট করে আমি লবণটা দিতে পারি। সো আপনারা জানেন যে চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে, এবং সিদ্ধ হলে একটু হালকা জিংড়ার মতো হয়ে যায়, শক্ত শক্ত ভাব চলে আসে। এই জন্য তাড়াতাড়ি করে যদি আপনারা একটু লবণ দিয়ে দেন তাহলে আর ওই ভাবটাও থাকে না, লবণটা চিংড়ি মাছের মধ্যে খুব সহজে যায়। তখন আপনি শুধু গ্রেভিতে না, আপনি মাছের মধ্যেও লবণ ভাবটা পাবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে এবং টমেটোর সাথে মিক্স করে এটাকে আমি ঢেকে 5 মিনিটের মতো রান্না করব, কষিয়ে নিব। এখনও পর্যন্ত আমি কোনো মশলা দিইনি, আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ঢেকে আমি কয়েকবার অফ ক্যামেরা এটাকে খুলে খুলে লাড়া দিয়েছি, কারণ আপনারা জানেন যে আমি এখানে কোনো পানি দেইনি, তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য আমি এখানে ঢাকনা খুলে খুলে আমি 2-3 বার নেড়ে দিয়েছি, যেটা আপনারাও করবেন। তো এটা আমি নেড়ে চেড়ে এখন এখানে আমি কিছু মশলা দিয়ে দিব। এখানে আমি হলুদ ইউজ করব। যারা নাকি নর্মালি অনেকেই কুরমাতে হলুদটা ইউজ করতে চান না, কিন্তু আমার কাছে মনে হয় হলুদটা ইউজ করলে খুব সুন্দর একটা কালার আসে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো হলুদের পাউডার দিয়েছি। আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর একদম সামান্য একটু আমি এখানে মরিচের পাউডার দেবো, একদম সামান্য, যে হালকা একটা যেন ঝাল ভাব থাকে, একদম হালকা ঝাল ভাব থাকে, সেজন্য আমি এখানে একটু মরিচের পাউডারও দিয়েছি। এখন এটাকে আমি খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিব, যাতে মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশে যায়। এটাকে আমি ভালোভাবে মিক্স করে এখানে আমি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা এখানে আমি দিয়ে দিব। গরম পানি আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি রান্না করার আগেই
আমি কেটেলে গরম পানি বসিয়ে দিই এবং আমি প্রতিটা রান্নাতে গরম পানি ইউজ করি। আমাদের এখানে গরম পানি কলেও আছে, আপনারা অনেকেই আছে যে কলের গরম পানিটা ইউজ করেন, বাট আমার কাছে কেটেলে করা গরম পানিটা ইউজ করতে ভালো লাগে এবং রান্নাও তাড়াতাড়ি করা হয়ে যায় এতে করে। আপনাকে সেজন্য আমি সবসময় পানিটা আমি গরম করে নিই। সো আমি নাড়াচাড়া দিয়ে এটাকে আমি টমেটো দিয়ে মশলা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে কষিয়েছিলাম, হালকা ডেকেও রেখেছিলাম, ডেকে রেখে আমি একটু 2 মিনিটের মতো কষিয়েছিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে অনেক বেশি পানি দেইনি, কারণ এখানে আমি এখন দুধ দিয়ে দিব। আমি পাউডার দুধটাকে একটা ঠান্ডা পানিতে, আমার অবশ্য গরম পানিতে গোলা উচিত ছিল, বাট আমি ঠান্ডা পানিতেই গুলেছি। তো ঠান্ডা পানিতে যখন আমি দুধটা গুলি তখন সেখানে আমি 1/2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। সো আমি দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি এখন এটাকে এখানে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন আমার একটু এখানে লাম্পস রয়ে গেছে দুধের, বাট যেহেতু আমার কড়াইতে গরম পানি, সেটা কোনো সমস্যা হবে না, দেওয়ার পরেই এটা গুলে যাবে, এটা মিক্স হয়ে যাবে, কোনো লাম্পস থাকবে না। সো এটা আমি চিনি সহকারে যে দুধটা পাউডার দুধটা গুলে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে এটাকে আমি ঢেকে রাখবো। আমি ঢেকে রাখবো, কিন্তু অফ ক্যামেরায় আমি খুলে খুলে এবার কয়েকবার করে লেড়ে দিব। আর আপনারা একটা খেয়াল করবেন, আমার ঢাকনাতে আমার লিডের মধ্যে কিন্তু সামান্য একটু ছিদ্র আছে, যেটা দিয়ে বাষ্পটা বের হয়ে যায়। আর বাষ্পটা বের হয়ে গেলে দুধ নিয়ে এসে যে পড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। বাট আপনাদের যাদের নাকি এটা থাকবে না, ঢাকনাতে এই ছিদ্রটা থাকবে না, তখন আপনারা যখন ঢাকবেন তখন সামান্য একটু ফাঁকা করে ঢেকে দিয়ে যাতে বাষ্পটা বের হয়ে যায়। আর মাঝখানে আপনারা অবশ্যই খুলে খুলে এটাকে একটু নাড়াচাড়া করে দিবেন, যেহেতু এটার মধ্যে দুধ আছে, যাতে নিচে না লেগে যায়। তো এটাকে আমি ঢেকে একটু নাড়াচাড়া করে দিয়েছি, আবার ঢেকে দিব একদম গ্রেভি যতক্ষণ না পর্যন্ত গাঢ় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি বারবার খুলবো নাড়বো, এরকম করে করে আমি গ্রেভিটাকে গাঢ় করে দেবো। এখানে আমি লবণটা চেক করেছি, তো আমার কাছে মনে হচ্ছে এখানে আরেকটু লবণ লাগবে। সো এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিব। আমি আপনাদেরকে আগেও বলেছি আমি সবসময় প্রথম লবণ একটু কম দিই, তারপরে আমি চেক করে লবণ দিই, আমি কখনোই একবারে লবণ ঢালি না। যাই হোক, আমি এখানে আমার স্বাদ মতন আমি লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন চেক করে লবণ দিয়ে দিবেন। এখন এটাকে আমি ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না গ্রেভিটা একেবারে ঘন হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি গ্রেভিটা কি সুন্দর হয়ে গাঢ় হয়ে আসছে। এই মুহূর্তে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা যা বাটার থাকলে বাটার দিতে পারেন, দেশি ঘি থাকলে তো আরও অনেক ভালো। যাই হোক, আমার কাছে যে ঘিটা ছিল, পটে যে পাকিস্তানি ঘিটা পাওয়া যায়, সেটাই আমি এখানে দিয়েছি। ঘিটা দিলে খুব সুন্দর একটা কালারের সাথে সাথে স্মেলটা এত সুন্দর আসবে, অসম্ভব, খেতে অসম্ভব ভালো লাগে। বিশ্বাস করবেন না, এই কারিটা যখন আমি রান্না করিয়েছি মেহমানদের জন্য, আমি নিজে বাগে পাইনি, আমি খেতে পাইনি, এবং মেহমানরা হাসছিলেন যেহেতু আমি এবং আমার ছেলেটা এটা খেতে পারেনি, তার আগেই কারিটা শেষ হয়ে গিয়েছিল। এখানে আমি যখন একটু হয়ে আসছে, এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো, স্মেলটা এটাতে যে খুব ভালোভাবে আসে। আমি বলে দিই এটা আমার ডান হাত, বাম হাত না। সো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে, অসম্ভব মজা হয়। ট্রাস্ট করে মেহমানরা এত পছন্দ করেছে যে আমি ভাগে পাইনি, আমার বাচ্চারা ভাগে পায়নি, একদম শেষ হয়ে গিয়েছিল, একদম পুরোপুরি ফিনিশ হয়ে গিয়েছে। সো আপনারা এভাবে রান্না করে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমাকে কমেন্টস করবেন, লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে এটাকে শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। আমার গ্রেভিটা দেখেন কিভাবে শুকিয়ে আসছে, এবং যে বলকটা হচ্ছে, যে বাবলটা হচ্ছে, এটা কিন্তু একদম দেখেন গ্রেভির দিকে তাকিয়ে দেখেন এটা কীরকমভাবে আপনার ট্যাপ হয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে এটা ঘন হয়ে গেছে। 10 মিনিট এটা আমার রান্না করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ডিশে ঢেলে নিব, এবং ডিশে ঢেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কত ইয়ামি দেখা যাচ্ছে এবং খেতে অসম্ভব মজা ছিল। আপনারা এটা করে দেখেন, এটা পারফেক্ট চিনি ছিল, পারফেক্ট মশলা ছিল, এখানে 1 কেজির মতো চিংড়ি মাছ ছিল।
সো আপনারা যদি 1 কেজি চিংড়ি মাছ রান্না করেন তাহলে এভাবে করে দেখবেন যে এটা কত মজাদার হয়। প্লিজ আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে এরকমভাবে আমি আপনাদের পাশে আমি আমার মতো যেরকম রান্না জানি তা যেন আপনাদের সামনে পেশ করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।